আমি রিসেন্টলি একটা জিনিস খুব দেখছি, মানে সব জায়গায় না ওই বিভিন্ন রকম হন্টেড স্টোরি শোনা হোক বা স্টোরি টেলারদের মাধ্যমে গল্পগুলো আমাদের কানে উঠে আসা হোক, খুব দেখছি সবাই বলছে আমাকে ভূতে ধরেছে, অমুক লোককে ভূতে ধরেছে, একে ভর করেছে। তো এই যে ভূতে ধরা যে কনসেপ্ট, ভাই এত এত ভূতে ধরছে লোককে, এই এত ভূতে ধরার যে গল্প শুনে কোথাও এরা হ্যালুসিনেট করছে না? দেখো, বর্তমানে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখছি, একটা হচ্ছে ভর হওয়া। ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই যে ভর হওয়া মানুষের। কেউ মা মনসার ভরের ক্ষেত্রে মা মনসার মার্কেটটা বেশি। মেডিকেল সায়েন্সে এই ভরকে মানা হয়। ওয়েলকাম টু সাউদার্ন এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা প্রত্যেক দিনই দেখছেন এপিসোডগুলোকে, খুব ভালো কমেন্ট আমাদের আসছে, রেসপন্স পাচ্ছি, প্রচুর ফোন কলস পাচ্ছি। তার জন্য সকল দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আজকে একটি নতুন টপিক আমরা কথা বলবো, এবং আমাদের সম্মানীয় অতিথি, আপনারা সবাই জানেন আমাদের ভালোবাসার মানুষ, গুরুজি শ্রী অবধূত সুরজিতানন্দ ভৈরব। আজকে আরেকবার ওনার কাছে হাজির হয়েছি। তবে মূল এপিসোডে ঢোকার আগে আপনাদেরকে রোজ যে কথাটা বলি আজকেও আরেকবার বলে দিচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, প্রথম নাম্বারটি হচ্ছে আমাদের সাউদার্ন এসোটেরিক ইনভেস্টিগেটরের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। আপনারাও যদি আমাদের সঙ্গে পডকাস্টে এসে যোগাযোগ করতে চান, কথা বলতে চান কোনো টপিকের ওপরে, কোনো বিষয়ের ওপরে, বা আপনাদের যেটা মানে আপনারা যেটা কথা বলতে সচ্ছল, বা কোনো ধরনের ভৌতিক ঘটনাও যদি আপনারা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং দ্বিতীয় যে নাম্বারটি এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারের ঠিক পাশাপাশি, সেই নাম্বারটি হচ্ছে আমাদের সম্মানীয় অতিথি গুরুজির নাম্বার। আপনারা যদি কোনো রকম কোনো রেমেডিস, কোনো রকম ক্লাস কিছু করতে চান, শিখতে চান কিছু, সেই ব্যাপারে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সঙ্গে আসতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাকে আপনারা ফলো করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আগামী দিনে যে ভিডিওগুলো আমরা চাচ্ছি সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আর বেশি দীর্ঘায়িত কিছু করবো না, চলে যায় সরাসরি টপিকের দিকে। নমস্কার। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। বলছি গুরু, তুমি তো দীর্ঘদিন ধরে মেডিকেল লাইনে রয়েছো, এবং সব থেকে বড় কথা তুমি একজন ডক্টর, এবং এটা সাইড বাই সাইড তোমার একটা মেডিসিনের নিজস্ব একটা বিজনেস আছে, তোমার ভাইও ডক্টর একজন হোমিওপ্যাথি। তো এই যে দীর্ঘদিন তুমি মেডিকেল সায়েন্সে রয়েছো, বা এই মেডিকেল ওরিয়েন্টেড একটা ফিল্ডের মধ্যে তুমি কাজ করছো, তার সাইড বাই সাইড তুমি এগুলোকেও করছো, কিন্তু আমি রিসেন্টলি একটা জিনিস খুব দেখছি, মানে সব জায়গায় না ওই বিভিন্ন রকম হন্টেড স্টোরি শোনা হোক বা স্টোরি টেলারদের মাধ্যমে গল্পগুলো আমাদের কানে উঠে আসা হোক, খুব দেখছি সবাই বলছে আমাকে ভূতে ধরেছে, অমুক লোককে ভূতে ধরেছে, একে ভর করেছে। তো এই যে ভূতে ধরা যে কনসেপ্ট, ভাই এত এত ভূতে ধরছে লোককে, এই এত ভূতে ধরার যে গল্প শুনে কোথাও এরা হ্যালুসিনেট করছে নাকি, আমার একটা খুব ডাউট। মানে এটা সত্যিই কি ভূতে ধরাটা এতটা ইজি, বা ভূতে ধরে কি আদেও, বা ভূতে ধরাটাকে তুমি কিভাবে মেডিকেল সায়েন্স দিয়ে কি করে জাস্টিফাই করছো? মানে তোমরা দীর্ঘদিন ডক্টরি প্রফেশনে আছো, সেক্ষেত্রে অনেক সময় তোমাদেরকে ল্যাবও করতে হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে তো তোমরা সরাসরি একটা বডিকে নিয়ে তোমরা কাজ করেছো, তাহলে তোমাদের কাছে তোমাদেরকে ধরে না, অন্য লোককে ধরে না, ডাক্তারদেরকে ধরে না, তাহলে এত সাধারণ সাধারণ মানুষ ভূতের কবলে পড়ছে কি করে? এটা কি কোনো মাথার রোগ? আমি এটা একটু জানতে চাইছি। দেখো, যেটা একটা খুব ভালো আজকে একটা টপিক, এই টপিকটা আমি মনে করি মানুষের জানাটা খুব দরকার। মানুষ শুধু পডকাস্ট দেখে বা ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় শুধু আনন্দ নিল, বা একটা রোমাঞ্চকরতা নিল, বা একটা ভূতের গল্প শুনে একটা সুন্দর নিল, এটার থেকেও মানুষকে এই বিষয়গুলো জানা খুব জরুরি, এটা আমার মনে হয়। তাই জন্য আমি মনে করি আজকের টপিকটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা মানুষের জানা খুব দরকার। দেখো, বর্তমানে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখছি, একটা হচ্ছে ভর হওয়া। ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই যে ভর হওয়া মানুষের। কেউ মা মনসার ভরের ক্ষেত্রে মা মনসার মার্কেটটা বেশি।
ভরের ক্ষেত্রে মা মনসার মার্কেটটা বেশি। যেখানে মেডিকেল সায়েন্স বলছে সাপ কখনো দুধ খায় না, সাপের কাছে দুধটা বিষ বিষ। আর সেখানে মা মনসার ভরে আমরা দেখতে পাচ্ছি এখন ভরগুলো ম্যাক্সিমাম আবার ছেলেদের বেশি হচ্ছে, মেয়েদের তো হয় আগাগোড়া, এখন ছেলেদেরও হচ্ছে। ছেলেরা শাড়ি টাড়ি পরে সাপ সেজে সাপের মতো চলছে। মা মনসা মানে সাপ ভরটা ওরা বুঝে নিচ্ছে যে সাপ হয়ে যাচ্ছে নিজের থেকে আর কি, সাপের মতো চলছে, দুধ কলা খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি সাপ কোনোদিন দুধ খায় না। আর আমরা যেটা দেখি যে সাপে দুধ খাচ্ছে, ধরো তুমি একটা সাপকে 3 দিন জল খাওয়ালে না, যারা এই সাপ রাখে তারা এটা এই ভিডিও করার জন্য কি করে, এরা 2-3 দিন সাপকে জল খেতে দিল না, বা একটা সাপ জল খেতে পারছে না, গলা শুকিয়ে যাচ্ছে অটোমেটিক। যখন জল প্রতিটা জীবেরই প্রতিটা প্রাণীরই জলের দরকার, একটা গাছ থেকে পশু পাখি থেকে মানুষ সরীসৃপ সবারই, পোকা মাকড় সবারই কিন্তু জলের প্রয়োজন। তো একটা সাপকে যখন তুমি 3 দিন জল দিলে না, তুই অটোমেটিক জল খাওয়ার জন্য তার গলা শুকাচ্ছে। তো তার সামনে যে কোনো লিকুইড তুমি যদি একটা ধরে ফেলো, সে কিন্তু ওটা খেয়ে নেবে, বা সে যদি বিষ হয় তখন না মুখে দিয়ে খেতে পারলো না, অ্যাসিড হলে না মুখ পুড়ে যাবে। এবার জলের জায়গায় দুধ দিলে ও কিন্তু জল ভেবে দুধটা খেয়ে ফেলছে। এটা কিন্তু সাপের পক্ষে আবার খুব ক্ষতিকারক। দুধ বলছে সাপের পক্ষে, যারা ভেটেরিনারি ডাক্তার, আমার থেকে ভেটেরিনারি ডাক্তাররা অনেক ভালো বলতে পারবে, কিন্তু আমি এগুলো দেখেছি, বা বিভিন্ন আমার বন্ধু বান্ধব আছে প্রচুর যারা ডাক্তার, অনেকে মেডিকেল, আর আমি তো দীর্ঘদিন মেডিকেল লাইনের সাথে। এখন আমি প্র্যাকটিস করি না, মেডিকেল প্র্যাকটিস আমি করি না, আমার ভাই প্র্যাকটিস করে। এছাড়া আমাদের তো চেম্বার আছেই, তুমি জানো আমাদের হোলসেল মেডিসিন ব্যবসা আছে, আমারও হোলসেল মেডিসিন ব্যবসা আছে, আমার ভাইয়েরও। তো মেডিসিন নিয়ে আর মেডিসিন নিয়ে যখন আমাদের ব্যবসা, তো মেডিকেল নিয়ে কাজ আমাদের। তো মেডিকেল সায়েন্সে এই ভরকে মানা হয় না। এবার এখানে কিছু মাথার রোগ, দুটো দিক আছে এখানে। একটা হলো মেন্টাল প্রবলেম, আরেকটা দিক হলো ভণ্ডামি করে ইনকাম করা, বা নিজেকে ফেমাস করে। এইসব করে 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 রিল বানিয়ে বানিয়ে ছড়িয়ে যাবে রিল, লোকে দেখবে ওর কাছে 10 জন মানুষ থেকে 20 জন মানুষ ভিড় হয়ে যাবে, এটা রিল। এক্ষেত্রে এবার দেখা যাচ্ছে অনেকে এবার রিলে এই ভিডিও করে, অনেকে মানে ইচ্ছা করে করে কিন্তু ভটটা, আর অনেকের অটোমেটিক হয়, যে ইচ্ছা করে করছে সে ধান্দা পানির জন্য করছে, আর যার অটোমেটিক হয় বেশিরভাগ ক্ষেত্রেই তার মেন্টাল রোগ, মেন্টাল প্রবলেম। কি কি মেন্টাল প্রবলেম হয় সেটাও আমি অবশ্যই বলবো আজকে। আর ভর, এই ভর বলে কোনো কথা নেই, ভাব। আগেকার দিনে যেসব সাধকরা ছিল, খুব উচ্চ মার্গের যারা সাধক, যারা যোগ সাধনা করে বা উচ্চ মার্গের সাধনা করে, হঠযোগী, সরল যোগী বা যোগ সাধক বা উচ্চ মার্গের সাধক যারা কুণ্ডলিনী সাধনা করে, এদের মধ্যে ভাব আসতো, ভাব। যেমন ভাব আস্তে আস্তে মানুষের কি হয়, সমাধির দুটো ভাগ হয়, একটা নির্বিকল্প, একটা সবিকল্প। একটা সমাধিতে মানুষ সমাধিস্থ হয়ে যায়, আবার ফিরে আসে জাগতিক জীবনে, আবার ফিরে আসে। আর আরেকটা সমাধি হয় যেখানে মানুষ আর কখনো ফিরে আসে না, দেহে আত্মা ফিরে আসে না, যেটা আমরা ত্যাগ বলি। হ্যাঁ, এইটা হচ্ছে এর মধ্যে থেকে ভাব কথাটা আসে, ভাব। এই সমাধি থেকে ভাব, এই ভাব থেকে এখন ব্যাপারটা ভর হয়ে গেছে। আচ্ছা, তুমি শুনে থাকবে ঠাকুর রামকৃষ্ণদেব ভাব হতো, বামদেবের ভাব হতো, বড় বড় সাধকদের প্রত্যেকেরই ভাব হতো। ভাব হলে কি হলো, উনি ঈশ্বরের সাথে কানেক্ট, মানে সেই পরম ব্রহ্মের সাথে কানেকশন হয়ে গেছে। তার মানে উনি অস্থির হয়ে গেছেন, স্থির। আর এরা ভর হয়ে অস্থির হয়ে যায়, স্থির হয় না, অস্থির হয়ে যায়। দেখবে ভর হয়ে বলছে এই নে তোর এই দিলাম, এই নে তোর ওই দিলাম। এটা আমার মনে হয় না মা শেতলা বা মা মনসা, মা কালী এতটাই সোজা যে প্রত্যেক সপ্তাহে কারোর উপরে ভর করে দিচ্ছে। এরম ভাবে তো অ্যাকচুয়ালি হয় না, একটা এনার্জি, তাই তো? তো এটাকে ধরো কেউ একটা পুজোয় গেছে, তুমি এরপর আমরা ভূতের ব্যাপারটাও আছে, ভূতে ধরাটা, ভরটা আগে বলে নি। দেখবো অনেকেরই এটা স্বভাব আছে, যে কোনো পুজো বাড়িতে গিয়ে খুব প্রচুর ঢাক ঢোল এটা সেটা বাজছে, হঠাৎ সেটা ঝিমনি শুরু করলো, আবার একটা মাথাটা ঘোরাচ্ছে, এইবার সে চুল ফুল করে একটা উদম নৃত্য করলো, নাহলে গড়াগড়ি খেলো কিছুটা। এটা আমরা সবসময় দেখছি। এটা একটা ক্যারেক্টারের মানুষ হয় যাদের এই বাজনা ফাজনার আওয়াজ শুনলেই শুরু হয়ে যায়। আর একটা ক্যারেক্টার হয়
যাদের এই মনসার ব্যাপারটা, হুম। এরা কোনো পুজো ব্যাপার ধূপ ধুনো কিছু একটা গন্ধ পেলে, পুজো হচ্ছে লোকজন আছে দেখলেই এদের মধ্যে এরা নিজেরা মা মনসা হয়ে যায় তখন আর কি। এগুলো অ্যাকচুয়ালি মেন্টাল ডিসঅর্ডার, মেন্টাল প্রবলেম। এরকম বহু মেন্টাল প্রবলেম আছে। মেন্টাল প্রবলেম আমি যেমন বলি, তোমার ভূতে ধারাটাও কিন্তু এই সেম ব্যাপার আছে। আর যেটা বলছিলাম, যেটা আরেকটা দিক ভরের, ধরো সাপোজ কারোর ভর হচ্ছে, তার ওখানে লোকজনের ভিড় হয়, অনেক লোকজন হচ্ছে, উনি পয়সা নেন না, উনি কিন্তু পয়সা নেন না। একটা জিনিস জানবে, লোক বলছে কি, ওখানকার লোক বলছে কি, ওনার বাড়ির লোক বলছে, ওনার অ্যাসিস্ট্যান্টরা কি বলছে, উনি কিন্তু পয়সা নেন না, মা একদম পয়সা কারণ নেন না। তো তুমি যে কোনো মন্দিরে যাও, যে কোনো ভরে যাও, যেখানে যাও, মানুষ অ্যাটলিস্ট 10-20 টাকা দিয়েই দেয়। আগে মানুষ 2-4 টাকা খুচরো দেয়, এখন খুচরো পয়সা কেউ দেয় না কিন্তু। এখন অ্যাটলিস্ট মানুষ 10-20-50 টাকা দিয়েই দেয় যে কোনো মন্দিরে গেলে, দেয় তো। তো যে কোনো তুমি ভরের জায়গায় গিয়ে বাবা বাবা করে, মা মা করে 10-20-50 টাকা দিয়ে আসবেই। সেটা হাত পেতে নিতে হচ্ছে না, প্রণামী বাক্স আছে বা কোনো থালা পাতা আছে বা মন্দির আছে, যেখানে তুমি ফেলে দিয়ে এলে ওখানে, বুঝলে তো। ধরো সারাদিন যদি 100 মানুষ যায়, 10 টাকা করে যদি দেয়, কত হচ্ছে? তো 1000 টাকা যদি ঢপবাজি করে ইনকাম হয় তো খারাপ কি? মাসে 1000, এই পার ডে 1000 টাকা মানে মাসে 30,000 টাকা। মাসে 30,000 টাকা মানে বছর 3×36, 3,60,000 টাকা। তার বেশি কালেকশন হয় কিন্তু। তাহলে ভর না হয় অসুবিধা কি আছে? তাহলে কাজ বাজ করে, চাকরি বাকরি করে, পড়াশোনা করে সব কোনো লাভই নেই, আলটিমেট নিট ফল বিতা। ভর শিখবো, ঘন্টাখানেক ভর হবে, প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন করে ভর হবে, লোকের ভিড় হবে, যা পড়বে তাতেই চলে যাবে, বাড়ি গাড়ি সব হয়ে যাবে। তাই করছে এরা। আর আনকাই কিছু কথা বললে কিছু তো ম্যাচ করবেই কারোর না কারোর সঙ্গে। ও কিছু ঝড়ে কাক মরে, ও মরবেই। তুমি তোর বাড়ির পাশে নারকেল গাছ ছিল, পাতাটা তুলছিল, তোমার সব ম্যাক্সিমাম লোকের বাড়ির পাশে নারকেল গাছ থাকে। নাহলে বলবে তোর বাড়ির সামনে একটা বড় গাছ আছে দেখবি, আমার বাড়ি থেকে তুমি বেরোলেও বড় গাছ পাবে, তোমার বাড়ি থেকে একটু হাঁটলে বড় গাছ হলে পেয়ে যাবে কোথাও না কোথাও বড় গাছ বাড়ি আছে। তো এইসব ঢপ বাজে। তোর বাড়ির সামনে গিয়ে একদিন জবা ফুল দেখেছিলি পড়ে, হয়তো তুমি ফুল নিতে গিয়ে জবা ফুল তোমার প্যাকেট থেকে পড়ে গেছে, বা ঠাকুরের ফুল ফেলতে কোনো এই তো তোর করে দিয়ে গেছিল। এগুলো হয়। আর মানুষ একটু গিমিক পছন্দ করে, মানুষ সত্যিটাকে সোজাভাবে নিতে পারে না। এটা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, সত্যিটাকে সহজভাবে নিতে পারে না। মিথ্যেটা রংচং মাখিয়ে খুব সুন্দর করে নিলে মানুষ খুব আনন্দ করে ওটা নিতে পারে, এটা মানুষের স্বভাব। তো এই জন্য ভরের মার্কেটে একটা চলছে, এখন ভর হচ্ছে চারিদিকে, মা কালী, শিব টিপ। মাঝে মাঝে একটা হনুমানজিরও ভর হচ্ছে, দেখলাম কলা খাচ্ছে খালি, সে কলা খাচ্ছে, মানে গদা নিয়ে দৌড়াদৌড়ি করছে, হনুমানজিরও ভর হচ্ছে। কালী, এখন কিছু হিজড়েদের কালীর ভর হচ্ছে, তারা হচ্ছে খাড়া নিয়ে দৌড়াচ্ছে, ল্যাংটো বোধে খাড়া নিয়ে দৌড়াচ্ছে, নাচছে এরকম করে, এঁকুচ্ছে, মানে একটা জাত, একটা কি, এটা ঠাকুর দেবতাটা আমাদের, অ্যাকচুয়ালি আমাদের হিন্দু সনাতন ধর্মকে আমরাই নষ্ট করছি। আমরা দোষ দিই না, ওরা এসে মন্দির ভেঙে দিচ্ছে, এরা এসে এটা করে দিচ্ছে, তারা এসে সেটা করে দিচ্ছে, কিন্তু আগে নিজেরা কি করছে এটা দেখতে হবে। এত বেশি ধর্মের মধ্যে, ধর্ম বলবো না, ধর্ম তো তোমার যেমন কর্ম ওটা তোমার ধর্ম, আমি এটাকে ধর্ম বলি না, মানে স্পিরিচুয়ালিটির মধ্যে, আমাদের যে হিন্দুদের স্পিরিচুয়ালিটি আছে এর মধ্যে এতটাই নোংরামো চালু হয়ে গেছে যেটা বলার মতো না। এবার আসি ভূতে ধরা। ম্যাক্সিমাম তান্ত্রিকদের একটা বেশ ভালো ইনকাম এই ভূতে ধরার কেস থেকে। বাবাজি মাতাজিদের একটা বেশ ভালো ইনকাম ভূতে ধরা। এবার ধরো ভূতে ধরার অনেকগুলো সাইড আছে। ভূতে যাদের ধরছে দেখবে এক টাইপের ভূত ঝাড়ানো, তুমি স্টাইলটা দেখবে, ভূত অনেকে অনেক রকম ভাবে ঝাড়াচ্ছে। কেউ ভাট এই করে, কেউ ঝুঁটি ধরে, কেউ মাথা ধরে, কেউ কপাল টিপে, কেউ জল ছিটিয়ে, কেউ ঝাঁটা মেরে, বিভিন্ন ধরনের, কেউ হোম করে, কেউ ধুনো মারছে, কেউ ষষ্ঠী মারছে, বিভিন্ন ভাবে ঝাড়াচ্ছে। কিন্তু যাদের ভূতে ধরছে তাদের তাদের সিমটমটা দেখবে একই রকম আছে। এরকম তাহলে একই আত্মা কি ধরে নাকি সবাইকে? না, সিমটম একই রকম। তুমি দেখবে চিৎকার করছে, মাথা ঝাঁকানো, মেয়েরা হলে তো চুল ফুল নাড়িয়ে একদম ছড়িয়ে দেবে একদম, ঘরের একটা কোণে বসে থাকা, আলো বন্ধ করে, এরপর চিৎকার করা, ছাড়বো না,
আর একটা কিছু এখন ডায়লগ কমন হয়ে গেছে, তান্ত্রিকরা প্রশ্ন করে তোকে কে পাঠিয়েছে, অমুক আমায় পাঠিয়েছে ওই কাজটা করার জন্য। ওফ, এত সোজা! ভূত পাঠিয়ে এই করে দেওয়া, ওই করে দেওয়া, সেই করে দেওয়া, কই আলটিমেট বিটফল জিরো। কিছু হয়? দু চারটে আমার বাড়ি পাঠাক না, যারা পাঠাতে পারে, আমি একটু দেখতে চাই। ভূতে যখন ধরেছে কাউকে, তাকে বলো তোকে নাম কোত্থেকে এসছিস কিছু বলতাম না, একটা হাতের ডান্ডা নাও, আর তাকে বলো পরিষ্কার ওখান থেকে চেয়ারটা সরিয়ে দেখি, এখান থেকে বসে তুই। ভূত মানে আত্মা এসে ঢুকে গেছে, তার আত্মা যা ইচ্ছা করতে পারে, ওর শরীরে ঢুকে গেছে। ওকে বলো যে ওখান থেকে তুই এইটা, এই ঠাকুর, এই মূর্তিটা সরিয়ে দে। মূর্তি ধর ভূত নাও ধরতে পারে, বলে এই ফুলটাকে সরিয়ে দে। ধর ভূত ওইখানে বসে আছে 10 হাত দূরে, ওখান থেকে এই ফুলটা সরিয়ে দিই, বুঝলি? নাহলে ভূতকে বলে এর শরীর থেকে বেরিয়ে তুই ওর শরীরে যা, ওর শরীর থেকে বেরিয়ে ওর শরীর থেকে যা, এর শরীর থেকে এরকম 5 জনের শরীরে আত্মা ঢুকে দেখা দেখি। হবে না, কোনো অলৌকিক কিছু করতে পারবে না এই ভূতেরা, যে ভূতেদের আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তাহলে মেডিকেল সায়েন্সও মানে না এটাকে। এবার যদি রিয়েল ভূত হয়, আমি আগেও বলেছি, বারবার বলি, কিছু না কিছু অলৌকিক কাণ্ড করতে পারবে, কিছু একটা অলৌকিক করে দেখাবে। যদি ভৌতিক ব্যাপার থাকে, সত্যি সত্যি যদি কাউকে আত্মা অ্যাটাক করে, তাহলে সে কিছু না কিছু একটা, হয়তো পাকা ঘুরিয়ে দিতে পারে, বা কিছু সব ফেলে দিতে পারে, হতে পারে ওপর থেকে সব ফেলে দিল, ঝরঝর করে পড়ে গেল, না হাত দিয়ে, না টাচ করে কোনো অলৌকিক ক্ষমতা করবে। কিন্তু বর্তমানের এখন ম্যাক্সিমাম ভূতই দেখবে একই স্টাইল, সব ভূতের স্টাইলটা এক, মাথা ঝাঁকানো, পর থেকে এসেছিস, তোর নাম কি বলবো না, তান্ত্রিক নাটক করছে, শিগগির বল, ও দেখতে পাচ্ছে না তান্ত্রিক করছে, দেখেছো এর ভেতরে দুটো আত্মা। আদৌ যে কি দেখেছো, নিজেকেই কোনোদিন ঠিক করে দেখেনি, ওর ভেতরে আত্মা দেখতে পেয়ে যাচ্ছে দুটো। তাহলে এরা মানুষের ভেতরে দুটো আত্মা আছে, 3টে আত্মা আছে, যদি এগুলো সব দেখে নিতে পারছে, তাহলে কারোর ভেঙে গেলে, অ্যাক্সিডেন্ট হলে, কোন আলট্রাসোনোগ্রাফি, ইসিজি বা এক্স রে, এগুলো তো করার দরকার নেই তো। না, তাহলে তারাই তো দেখতে পাবে। এইসব তান্ত্রিক বাবাজিরাই তো সব দেখে দেবে, এত দৃষ্টি দূরদৃষ্টি ওদের, তো তারা দেখতে পাবে তো। তাহলে ভারতবর্ষে সব ডায়াগনোসিস সেন্টার বন্ধ করে দিতে হবে, তান্ত্রিক বাবাদের সেন্টার করতে হবে, তান্ত্রিক ডায়াগনোসিস সেন্টার, সব তান্ত্রিক ডায়াগনোসিস সেন্টার হয়ে যাওয়া উচিত, বাবাজি ডায়াগনোসিস সেন্টার, মাতাজি, হ্যাঁ সব তো ওরা দেখে নিচ্ছে, ওপর থেকে সব হয়ে যায়। যখন ওরা দেখতে পাচ্ছে ওর ভেতরে জিন আছে, বলে দিল একটা, ওর ভেতরে আত্মা ঢুকে গেছে দুটো, যখন বলে দিতে পারছে, তাহলে ভারতবর্ষে ডায়াগনোসিস সেন্টারের দরকার নেই। প্লাস আর একটা কমন ইসিজি, কোশ্চেন আছে, আলট্রাসোনোগ্রাফি সব ওরা করে দেবে, এক্সরে, এমআরআই সব করে দেখে নিতে পারবে। আবার জিজ্ঞেস করে শরীরের কোন জায়গায় বসেছিস সেটা বল, শরীরটাকে ঠিক করে দিয়ে যা, এ হচ্ছে ব্যাপার। এবার আসি, এগুলো ম্যাক্সিমামই 99.9% মেন্টাল প্রবলেম। লাকিলি হয়তো একজনকে কোনো আত্মা এফেক্ট করতে পারে, বা আত্মা তার শরীরে প্রবেশ করে যেতে পারে, সেটা লাকিলি হয়, আর তার মধ্যে অলৌকিক ক্ষমতার উৎপন্ন হয়ে যাবে, কারণ কেসটা জেনুইন। যদি কোনো ভূতে ধরা রুগী বলছে ভূতে ধরা, কিন্তু কোন রকম অলৌকিক কাণ্ড না করতে পারে, তাহলে জানতে হবে এটা মেন্টাল প্রবলেম। এবার মেন্টাল প্রবলেম, প্রচুর ধরনের মেন্টাল প্রবলেম আছে, কারণ তান্ত্রিকরা তো এই প্রবলেমগুলো নিয়ে ঘাটে না সারাক্ষণ। ওদের কাজ হচ্ছে, ওকে ধরলাম, আচ্ছা 2টো ভেদ 4টে ভেদ এইসব বুঝিয়ে বুঝিয়ে তারাপীঠ নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, বাড়িতে দেখবো 4টি মুটো মাটা ছাই ফাই মেরে, ধুলো পুলো মেরে বলবে। এবার ভূতদের দেখবে সবাই ওই কিছু করার পর খানিক জল পেল কিন্তু এনে পড়ি অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে, মানে আত্মা বেরিয়ে গেল আর কি। সিস্টেম সব এক, তুমি দেখবে একই লক্ষণ সবার। তো ম্যাক্সিমাম মেন্টাল প্রবলেম, এই মেন্টাল প্রবলেমগুলো কি 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 ধরনের মানুষের মেন্টাল প্রবলেম হয়? মেন্টাল ইলনেস, মেন্টাল ইলনেস, এছাড়া আছে মেন্টাল ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, কতগুলো প্রচুর মেন্টাল প্রবলেম আছে। প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্পেসিফিক ফোবিয়া, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এছাড়াও আরো আছে ক্লিনিক্যাল ডিপ্রেশন, এছাড়া আছে
বাইপোলার ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার, হ্যালোসিনেশন, এরপর হয় হচ্ছে তোমার কি বলবো ইটিং ডিসঅর্ডার, মানে দেখবে প্রচুর খাচ্ছে। হ্যাঁ, বলে ধরলে নাকি প্রচুর খায়, অস্বাভাবিক এটা কি খেয়ে নেয়। ইটিং ডিসঅর্ডার বলে, এটা একটা মেন্টাল প্রবলেম। লোকে বলে ও ভূতে ধরেছে মানে অনেক খেয়ে ফেলেছে, ভূতে ধরেছে না, ইটিং ডিসঅর্ডার এটাকে বলা হয়। এটা এক ধরনের মাথার প্রবলেম থেকে হয়। সিজনোফিয়া, এরপর তোমার কি হয় পাইরোমেনিয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই পাইরোমেনিয়া, পার্সোনালিটি ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, একটা শরীরে দু রকম তিন রকম পার্সোনালিটি, মানে কখনো একরকম থাকছে পরে আবার আরেক রকম দেখাচ্ছে, যেটা আমরা বলি ডুয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার, একই মানুষের ভেতরে দুটো সত্তা বাসস্থান করছে। এটাও কিন্তু মেন্টাল প্রবলেম, এটারও ট্রিটমেন্ট হয়। স্কিজোফ্রেনিয়াও তার মানে এর মধ্যে পড়ছে। হ্যাঁ, এরপর আরেকটা কি হয় তোমার হিস্টেরিয়া, ডাইমেনসিয়া। আচ্ছা, ডিমেনশিয়াও। হ্যাঁ, হিস্টেরিয়া, ডিমেনসিয়া। এছাড়া আরেকটা হয়, আমি তোমায় বলছি, মানে হিস্টেরিয়া হলে কি হয় যাদের খুব প্রকোপ হাই, ধরো একটা খাট তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে ধরে, দাম সব ভেঙে ফেলছে, চিৎকার, এগুলো হিস্টেরিয়া রুগী হয়। ডিমেনশিয়া রুগী কি হয়, জোর বেড়ে যায় গায়ে প্রচন্ড, তুমি তিনজনে ধরে রাখতে পারছে না, মানে কি ও এরকম গো যে ধরে নিয়েছো, মানে তুমি ওর হাত সোজা করতে পারবে না টেনে। অনেকের দেখবে, অনেকে বলে রাত্রিবেলা আমি শুয়েছিলাম কোন আত্মা এসে আমার সাথে সেক্স করে দিয়ে গেছে, না, এই এটাও সেক্স থেকেও মানুষের কিন্তু মেন্টাল প্রবলেম হয়। অত্যাধিক চাহিদার কারণ, অত্যাধিক চাহিদার কারণে যাদের উগ্র সেক্স, সেখান থেকে একটা মেন্টাল প্রবলেম আসে। অনেক রকম মেন্টাল প্রবলেম আসতে পারে। তুমি দেখবে ছোট বাচ্চা যাকে ভূতে ধরছে তার ব্যাকগ্রাউন্ড একটু চেক করবে, ব্যাকগ্রাউন্ড সবার আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করে, তার কি কি পরিবারটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি আছে। দেখো কিছু কিছু ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম পেয়ে যাবে প্রেম করতে গিয়ে ছাড়াছাড়ি, ব্রেকআপ, দুবার তিনবার প্রেমে ব্রেকআপ হতে হতে কি হচ্ছে, ডিপ্রেশনে চলে গেছে, ডিপ ডিপ্রেশন, সেখান থেকে একটা মাথার প্রবলেম হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি, ডিপ্রেসড, চোখের নিচে কালি পড়ে, খাচ্ছে না যাচ্ছে না, ধরো না খেয়ে খেয়ে লিভারের প্রবলেম, সেখান থেকে গাইনো প্রবলেম, অটোমেটিক দেখা যাচ্ছে তার হচ্ছে হোয়াইট ডিসচার্জ হয়ে যায়, অটোমেটিক হতে পারে। মেয়েদের প্রবলেম এগুলো, এগুলো মেডিকেল প্রবলেম হতেই পারে। বাড়ির লোক বলছে মানে কেউ কিছু করে দিয়েছে, একটু মনে হাওয়া লেগেছে, ভূতে ধরেছে, এবার কোনো বাবাজির কাছে নিয়ে চলে গেল, তাকে গিয়ে ফু ফা মারা, হ্যানা ত্যানা, হ্যাঁ আত্মা ঢুকে গেছে। এগুলো কিন্তু মেন্টাল। এবার ছোট বাচ্চারা অনেক সময়, অল্প বয়সী বাচ্চারা, এই তোমার 8 থেকে 15-র মধ্যে, দেখো 16-র মধ্যে, এদের একটা ভূতে ধরার প্রবণতা অনেকের হয়। তো ব্যাকগ্রাউন্ড চেক করো, স্কুলে যেতে চায় না, বা পড়াশোনা নিয়ে ওর একটা গন্ডগোল আছে, বা কোনো একটা জিনিস নিয়ে ওর বাড়িতে সমস্যা আছে, সেইটা ওর করতে করতে ওর মাথায় একটা প্রবলেম থেকে ও কিন্তু ওই ভূতে ধরার ব্যাপারটায় চলে আসে। আবার এই বয়সের বাচ্চারা সব থেকে বেশি ভূতের গল্প পড়ে, সেটা থেকে একটা হ্যালুসিনেটও করে, সোশ্যাল মিডিয়ায় দেখছে। অনেক ক্ষেত্রে মেন্টাল একটা প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখা যায় কি হয়, মানুষ কাউকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটাও বহু ক্ষেত্রে শোনা যায়। এটা কিন্তু মেন্টাল প্রবলেম, ভূতে ধরা বলে চালিয়ে দিচ্ছে মানুষ বাজারে, কাউকে দেখতে পায়, ও ভাবছে এখানে কেউ দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওর সাথে কথা বলছে, ও কিন্তু ওর সাথে একটা অন্যরকম একটা কানেকশন তৈরি হয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু কেউ নেই, যা আছে ওর মেন্টালি মাথার ভেতরে আছে, ও দেখছে ওটাকে, কথা বলছে ওর সাথে, যাচ্ছে আসছে, ঘুরছে, হয়তো ওর সাথে বসে আছে, কল্পনা প্রসঙ্গ, কল্পনা প্রসঙ্গ, ওটা মানে সত্যি, আমরা ও যেটাকে সত্যি বলি মনে করছে, ইমাজিনারি ফ্রেন্ড। হ্যাঁ ও সত্যি মনে করছে। তো এগুলো মাথার রোগ, এটা কোনো ভূতের ব্যাপার নেই। এগুলো তুলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট, সবার আগে কাউন্সিলিং করানো দরকার, তাবিজ কবজ মাদুলি না পড়ে কাউন্সিলিং করানো দরকার। আচ্ছা, আমি তোমাকে আরেকটা ক্ষেত্রে বলি, আবার ঝাড়ফুঁক করেও কমে কিন্তু মাথার রোগ। কারো ধরো কারোর মনে ঢুকে গেছে যে মেন্টালিটিতে একদম বসে গেছে মাথায় মস্তিষ্কে, ওকে ভূতে ধরেছে, ও ভূত, এই বাড়ির লোক বলছে ভূত ঝাড়াতে নিয়ে যাওয়া হবে, এই ঝাড়াতে দেখে বাড়ি থেকে ওরা অনেকে শুরু করে, আমাকে ওর কাছে নিয়ে যাবি না, আমি যাব না, মানে যেতে চায় না অনেকে। আবার তারা ফোন করে বলে, বাবা ও তো আসতে চাইছে না, আপনাকে এসে ঝাড়াতে হবে,
নাহলে ওকে চ্যাংদোলা দোলা করে তুলে নিয়ে যেত, মানে ওই বাড়িতে যে গল্প শুনে নিয়েছে ভূত ঝাড়াতে যাওয়া হবে ওকে, ও ভাবছে যে ওর ভেতরে ভূত আছে, ওটা তো মেন্টালিটিতে ভাবছে। এগুলো অ্যাকচুয়ালি মাথালো। এবার ওই কি বল বাবাজির কাছে নিয়ে গেল, বাবাজি ঝাড় ফুঁক করছে, ঝেড়ে ফেড়ে ধুনো ফুনো পুড়িয়ে ওর মাথা, মানে এটা কিন্তু ওর মেন্টালিটিতে হয়েছে যে এই সামনে যে ভূত ঝাড়ানো হচ্ছে, ভাবছে হ্যাঁ ভূত ঝাড়ানো হচ্ছে, বুঝছে। আমি এরাম দিনও গেছে, আমি মানে কি বলবো, আমার সামনে মা শ্মশানকাল দেখো মায়ের মূর্তি আছে তো, মায়ের মূর্তি এখানে, মা গ্রিন তারা, এখানে দেখো বজ্রযোগিনী, আমি শুয়ে বলছি এখানে মা জগদ্ধাত্রী বসে আছে। আমি যদি মিথ্যে বলে থাকি আমার কিছু থাকবে না, আমি বলি মা জগদ্ধাত্রী বুঝেছে। আমি এরমও ট্রাই করে দেখেছি, ভূতে ধরেছে, অনেক তান্ত্রিকের কাছে গেছে, বিভিন্ন ভালো ভালো শাস্ত্রী নাম বলছে, ছাড়াতে পারেনি, আমি গেছি, আমি দেখেই ফিল করলাম যেটা মাথা লোক। কারণ আমি তো আগে থেকেই জানি ভূতে ধরা 100-র মধ্যে 100টার মধ্যে একটাও থাকে না, 1000-এ বা 10,000-এ হয়তো দুটো হতে একটা হতে পারে, তো মাথা লোক। আমি মানে একটা হাসির কথা তোমায় বলি, আমি মন্ত্র বলছি ভূতেদের যে ধরেছে তার সামনে গিয়ে হাতে সর্ষে নিয়েছি শুধু ট্রাই করব বলে। ওর বাড়ির লোককে প্রথম বললাম ডাক্তার ফাক্তার দেখান, এটা মেন্টাল প্রবলেম, এই সেই। বাড়ির লোক বলছে আপনি ঠিক বুঝতে পারছেন না গুরুজি, ও মেন্টাল প্রবলেম না, ওকে ভূতে ধরেছে, ভূত আমরা বুঝতে পারি ও ভূতে ধরেছে। আমি বললাম না মেন্টাল প্রবলেম। আমি ঠিক আছে তাহলে সর্ষে নিয়ে আসুন। সর্ষে এনেছে, আমার হাতে সর্ষে দিয়েছে, আমি বললাম ঘরের থেকে সর্ষে নিয়েছি, হাতে নিয়েছি, নিয়ে আমি সর্ষের মধ্যে কোনো মন্ত্র বলিনি, এবার মন্ত্র বলছি, ওকে সর্ষেটা মারছি, কুমোর পাড়ায় গরুর গাড়ি মারবো ঝেঁটা মুখে লাথি, মন্ত্র, কুমোর পাড়ায় গরুর গাড়ি মারবো ঝেঁটা মুখে লাথি, ভূত তাড়াতাড়ি পালিয়ে যাবি নাকি আমার সর্ষে পোড়া খাবি। এটা মন্ত্র আমি বানিয়েছি ইনস্ট্যান্ট, এটা আমি জোরে বলছি না, বিড় বিড় করে মনে মনে বলছি, আর সর্ষে ওর গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। সে মানে যে কি লাফালাফি ঝাঁকাঝাঁকি করছি, লাফিয়ে অস্থির কাণ্ড। বাড়ির লোক বলছে দেখেছেন তো ভূতে না ধরতে গেলে এরকম করে। এবার বাড়ির লোক বলছে, এবার আমি দেখছি সেটা, এতে বাড়ির লোককে আমি আগে বলেছি তখন শোনেনি কথাটা, যে ভূতে ধরেনি। আর আমি মন্ত্র বলছি কি কুমোর পাড়ায় গরুর গাড়ি মারবো ছেঁটা মুখে লাথি, এটা আমার বানানো মন্ত্র ইনস্ট্যান্ট। আমি খালি টেস্ট করার জন্য আদৌ ভূতে না আদৌ এটা মাথা রোগ। তো যখন আমার এই মন্ত্রে ভূত নাচছে তাহলে বুঝলাম মাথা রোগ, কমপ্লিটলি মাথার লোক। কিন্তু বাড়ির লোক বুঝছে না, তখন কি করতে হয়, তখন বলে একটা যজ্ঞ করতে হবে, খরচাপাতি নিয়ে আসুন। তখন ভূতে যাকে ধরেছে তাকে বসিয়ে, সে তাকে আবার দুজন ধরতে হচ্ছে, নাহলে উঠে পালাচ্ছে, তার সামনে যজ্ঞ ফুকো করে কত কিছু করে ঝাড়ন পারণ করলো, যজ্ঞটা সঠিক করেছি, মায়ের পুজো মায়ের হোম যজ্ঞ করে দিয়েছি, করে টলে দিয়ে শান্তি জল ফল ছিটিয়ে দিয়ে ওকে দিয়ে খালি করে মাথা ঘুরে পড়ে গেল। আমারও যজ্ঞ শেষ, ও মাথা ঘুরে পড়ে গেল, মানে ও ভাবলো ভূত বেরিয়ে গেল। তো ভূতটা ওর মনে ছিল। মানে এই কেসটা হচ্ছে এক্স্যাক্টলি আমি একদম সত্যি বলছি, আমি ওই তোমাকে ভুলভুলাইয়ার ঘটনাটার মতো, মানে সাইকেলটাকে কমপ্লিট করে দেওয়া হলো, তারপরে মাথা থেকে বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের এই তন্ত্র মন্ত্র জগৎটা যে এখন এই যে চলছে না, মানুষকে টুপি গুছিয়ে দিয়ে দেওয়া হয়, আর যে যত বড় টুপি খায় সে তত বড় খরচা করে আসে। এই একটা কথা তাহলে এবার জিজ্ঞেস কাজ করি, কি হয় না, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ হয়। তন্ত্র কি মিথ্যে না, তন্ত্র মিথ্যে না, তন্ত্রকে মিথ্যে করা হচ্ছে বাজারে। তন্ত্র কোনো ম্যাজিক না, তোমায় এক্ষুনি একটা করে দিলাম, তুমি কালকে লাখপতি হয়ে গেলে, পরশু কোটিপতি হয়ে গেলে, এক্ষুনি তোমায় করে দিলাম, কালকে তুমি ওর সাথে বশ হয়ে গেলে, এর সাথে হয়ে গেল, হয় না এরকম ভাবে। কি করে হবে? তাহলে মন্ত্রীদের অভাব টাকার, পারে না সব বস ফস করে দিয়ে টাকা খরচা করে কোটি কোটি দিয়ে দেবে, তো কোনো ব্যাপার না। তো মানুষ মিথ্যের পেছনে বেশি দৌড়ায়, এই জন্য মানুষকে সঠিক ওয়েতে সত্যের পথে আসা উচিত আমি মনে করি। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি, অনেকক্ষণ থেকে আমার এটা মানে ভুলে যাবো না জিজ্ঞেস করলে। সেটা হচ্ছে তুমি শুরুতে বললে 1% কি 10,000-এ একটা কি 2,000-এ একটা ধরা পড়ে জেনুইন কেস। জেনুইন কেস হলে এটাকে আইডেন্টিফাই করা যাবে কি করে? প্রথমেই তো বলে দিয়েছি, জেনুইন কেস হলে কেউ বুঝুক, কেউ তান্ত্রিক হোক না জানুক, আইডেন্টিফাই একমাত্র উপায় হলো তার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা দেখা যাচ্ছে। হয়তো সে এখানে বসে আছে, এখান থেকে তাকালো বাল্বটা ফেটে গেল, রাস, তাহলে আমি বুঝবো ওর মধ্যে ভূত আছে, আত্মা আছে। আমার আর তো কায়দা করে দেখার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। ওকে ভূত, যেমন আমরা কনজিউরিং 2 এইসব দেখি সিনেমাগুলো, কি হয় বেড থেকে এরকম উঠে পড়ছে, উঠে দেখি দি,
এক্সোরসিজমের ভিডিওগুলো তো হ্যাঁ, পরিষ্কার আছে, পুরো লেভিটেশন করো, লেভিটেশন। মেডিটেশন একটা জিনিস, একটা লেভিটেশন মানে কি উঠে যায়, লিমিটেড করা। যেটা মঙ্করা করে, হ্যাঁ। বৌদ্ধিস্ট মঙ্ক মাটি থেকে উঠে পড়তে পারে। তো ভূতে ধরলে এরকম হতে পারে, মাটি থেকে দেয়ালে বেয়ে উঠে নিচে যায়। থেকে উঠে যায়, হ্যাঁ, উল্টো হাঁটে দেখবে, উল্টো হ্যাঁ। পা দিয়ে হেঁটে দেখা। তাহলে না বুঝবো ধরেছি আত্মা। তার মানে এই যে ম্যাক্সিমাম কেস যেগুলো আসে এখন, এই যে বলে আমরা বিভিন্ন জায়গায় গেছি কেউ ছাড়াতে পারিনি, ধুর, এরা ডাক্তারের কাছে যায়নি বলে ছাড়াতে পারেনি, ভালো একটা মেন্টাল হসপিটালে দিলেই ছাড়িয়ে দিত। আচ্ছা এই যে ভূতে ধর এই যে জিনিসগুলো যেগুলো করে, এটা তো মেন্টাল ইলনেসটা কি করছে, হ্যাঁ, যাই নাম হোক সেটা যে কোনো ক্যাটাগরির মেন্টাল ইলনেস হোক, কিন্তু কথাটা হচ্ছে ইলনেসটা ট্রিগারটা হয় কিভাবে? এই ধর একটা দিলাম, চলো প্রথমে বললাম কি, ধরো প্রেমে গিয়ে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, সেখান থেকে গিয়ে মানুষ আস্তে আস্তে একা ঘরে বসে গেল, কারোর সাথে কথা বলছে না, চুপচাপ। এবার তখনই কি হয় দেখবে, অলস মস্তিষ্ক, কি বলে না, শয়তানের বাসা। শয়তানের বাসা, কথাতেই আছে অলস মস্তিষ্ক শয়তান। এবার তুমি দেখবে আর একটা পুরোনো বাড়ি, তুমি একটা বাড়ি করলে সেই বাড়িতে তুমি 10 বছর থাকো না, পড়ে আছে, বাড়িতে গাছ হয়ে যাবে, জন্মে যাবে, শ্যাওলা হয়ে যাবে, থাকতে থাকতে লোকেরা নেগেটিভ এনার্জির বাস হচ্ছে, নেগেটিভ এনার্জি বাড়ছে, ওখানে বাড়তে 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 নেগেটিভ এনার্জির ঊর্জাটা সেই হাই পরিমাণে হয়ে গেছে। এবার যখন একটা মানুষ ডিপ্রেশনে চলে যায়, পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে, সে ঘরের কোণে বসে আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হয় হাত কাটছে, কিন্তু মাথা থেকে হচ্ছে, হাত কাটছে, ডিপ্রেশন, ওকে ফিরে পাওয়ার চিন্তা, খাচ্ছে না দাচ্ছে না, আস্তে আস্তে বসে থেকে বিভিন্ন ধরনের চিন্তা, চিন্তায় 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 ওর অ্যাকচুয়ালি মেন্টালটা ড্যামেজ হচ্ছে, ও অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ও যখন ইনঅ্যাক্টিভ, তো ওর সেল আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আরো উইক হচ্ছে বডি সেল উইথ মেন্টাল সেল সব সেল ইনঅ্যাক্টিভ হচ্ছে। যখন সেল ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অটোমেটিক ওর মধ্যে নেগেটিভিটি জন্মাতে শুরু হয়ে যাচ্ছে, এটাই একটা সময় গিয়ে ভৌতিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমি বিভিন্ন অনেক মহিলাদের দেখেছি যাদের এরকম কেস হয়, তুমি তাদের ব্যাকগ্রাউন্ড দেখবে, তাদের ক্যারেক্টার হয়তো ভালো না, বহু লোকের সাথে সম্পর্ক ছিল তাদের, তুমি যাদের ভর হয় দেখবে এদের মধ্যে অনেকেরই তুমি দেখতে পাবে এদের ক্যারেক্টার ভালো নেই। ক্যারেক্টারের সঙ্গে এটা সম্পর্কটা কি? ওটাও তো একটা কি বললাম, নেশা। মানুষের মদের নেশা থাকে, সিগারেটের নেশা থাকে, গ্যাঁজার নেশা থাকে, কারোর আবার সেক্সের নেশা থাকে। তো সেক্ষেত্রে ক্ষেত্রে যখন গিয়ে তার একটা সময় এসে গেছে, একটা মহিলাতে একটা সময় পর্যন্ত এইসবের সাথে সঙ্গ দিতে পারে, তারপর তো তাকে কোনো পুরুষ মানুষ কখন নেবে না, যার যৌবন শেষ। এবার তার যৌবন শেষ হয়ে যাওয়াটা তার কাছে ডিপ্রেশনের ব্যাপার হয়ে যাচ্ছে। তখন সে নিজে নিজেই নিজেকে ফাইট করার জন্য এই সাইড প্রফেশনে করছে, ভাবছে প্রফেশন না, সাইড করার জন্য না, ওটা ভাবতে ভাবতে তার একটা ইয়ে হচ্ছে, এখন কি করো বুঝতে পারছে না, কখনো এই করতে করতে এরা এইভাবে এদিকে চলে আসে এইসব দিকে। আচ্ছা গুরুজি, এই তো অনেকক্ষণ ধরে মেন্টাল ইলনেস এগুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম, যদিও এটা একটা পার্ট, কিন্তু এর মধ্যে তো কিছু জেনুইনও থাকে। থাকে তো জেনুইন, আমি তো আগেই বলছি জেনুইন থাকে। জেনুইন কিছু থাকে পার্সেন্টেজ। তো আজকে আমি ভিডিওটাকে খুব বেশি বড় করতে চাইছি না, কারণ র্যান্ডাম যা ভিডিও আসছে অনেক বড় বড়, আজকে আমি একটু শর্টের উপরেই করব। তো আজকে আর বেশি এটার উপরে ডিপলি যাব না, কিন্তু এই যে জেনুইন 1% কেস, এই 1% কেস তো তোমার জীবনেও ঘটেছে নিশ্চয়ই, এতদিন ধরে হ্যাঁ আছে, সাধারণ জগতে জেনুইন আছো, কেস কিছু অনেক করেছো। মানুষের জীবনেই থাকে, শুধু হ্যাঁ। আমার জীবনে কেন, অনেকের মানে জীবনেই। যেহেতু তুমি কিন্তু আমি নেই কিন্তু কথাটা একবারও বলে নি, কিন্তু দেখবে হুম, যে এই আত্মা নেই বা জিন নেই বললে কিন্তু এটা নিয়ে কিন্তু নোংরামোটা প্রচুর পরিমাণে চলে, রেয়ার নব্বাদিটা। কেসেস তুমি যেটা বলেছো, হ্যাঁ, রিয়ার কেস, রেয়ার কেসেস। সেটা আমার জীবনেও আর থাকতে হ্যাঁ। পারে, কারণ না কারোর জীবনে থাকে, অনেকের জীবনে থাকে রিয়ার কেস কিছু। তো এইরকম আমাকে একটা কোনো মানে খুব রেয়ার কেস একটা কিছু বলবে? ধরো এরকম কেস বলতে গেলে আমি বলি, আমার জীবনে একদম আমার নিজে চোখে দেখা, নিজে চোখে দেখা, আমি তোমায় বলি, আমার মা মারা গেছে 8 বছর হলো। তো আমার মায়ের মা যখন মারা গেছে মায়ের 45 হয়নি, 43 হবে মায়ের, তো মারা গেছে মা তখন। খুবই অল্প বয়স। হ্যাঁ, কারণ আমার মামার বাড়ির ফ্যামিলিতে একটা প্রবলেম আছে, হার্টের প্রবলেম, যেখানে আমার মামা বাড়ির লোকেরা, মানে আমার দিদা বলো, মাসিরা, মামারা,
50 কেউ পার হয়নি, তাদের বয়স কেউ 50 পার হয়নি। তো আমার মাসির দু একটা ছেলেও কিন্তু এরকম 50-এর আগে মারা গেছে, কেউ 37-এ, কেউ 40-এ। তো মামারাও তো 50-এর আগেই গেছে, ম্যাক্সিমাম মাসিরাই মারা গেছে, একজন মাসি এখন জীবিত আছে। তো এরকম সবারই কিন্তু হার্টের প্রবলেমই ধরা পড়েছে লাস্ট পর্যন্ত। হার্টের প্রবলেম, আমার মায়েরও হার্টের প্রবলেম ছিল। তখন 8 বছর আগে মায়ের যখন হার্টের প্রবলেম বাড়াবাড়ি হয়, তো মাকে আরজি করে ট্রিটমেন্ট করতাম। তো সেই পরিস্থিতি ছিল না যে মাকে বিরাট ভাবে কোনো বড় কোনো ডাক্তার, তবে আরজি করে মাকে দেখতেন এস এস চ্যাটার্জি। নামকরা doctor তো। নাম করা ডাক্তার, ওনার ট্রিটমেন্টে মা অনেক ভালো ছিলেন, অনেক ভালো। তারপর হাসপাতাল থেকে ছুটি হয়ে মাকে 2-3 বার আরজি করে ভর্তি করতে হয়েছিল, উনি দেখেছেন 2 বার। লাস্টবার আর মাকে করে যায়নি, তো মা বাড়িতে চলে আসে, তখন সুস্থ ছিল। হার্টের প্রবলেম তো আর কারোর ভালো হয় না সেইভাবে, হার্টের প্রবলেম তো ছিল। তো মা আস্তে আস্তে দিন দিন কি হতে লাগলো, নিস্তেজ হয়ে যাচ্ছিল। আমি কিন্তু বুঝতে পারছি যে মায়ের সময়টা মনে হয় কমে আসছে, কিন্তু পরিস্থিতিও এমন নেই যে বিরাট বড় কোনো নার্সিং হোমে নিয়ে যাবো বা কিছু। উপায় আসা একমাত্র আরজিকর। যে আরজিকল থেকে মাকে দেখে টেকে সব ছেড়ে দিল, মেডিসিন দিত, বললো বাড়িতেই দেখুন, ট্রিটমেন্ট করুন, ভর্তি করার আর দরকার নেই, ওষুধপালা খাওয়ান, এই থেকেই যতটা যা হওয়ার হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো মায়ের ভেতর ভেতর যেহেতু হার্টের প্রবলেম থেকে কিডনিটাও হালকা এফেক্ট হয়ে গেছিল, ডায়াবেটিসও এসে গেছিল আস্তে আস্তে। তো যাই হোক, তো মা লাস্টের দিকে কি হতো, মা চলাফেরা খুব একটা করতে পারতো না, মাকে একটু ধরে ধরে বাথরুম নিয়ে যেতে হতো, আসতে হতো, একটু খাবার খাইয়ে দিতে হতো। আর মায়ের পা গুলো খুব ব্যথা করতো, বসে বসে আমি টিপে দিতাম রাত্রিবেলা। যাই হোক, তো এরকম একদিন সন্ধেবেলা হঠাৎ মা বসে আছে সোফায়, বলছে, বাবু কে আমায় ডাকছে, কে আমায় ডাকছে ওইখান থেকে, দরজা থেকে, কি যেন আমায় নিতে এসছে, যে ডাকছে ডাকছে। আমি আমার চুপ করে দেয়, সব ভুল ভাল কাজ, তোমার তো ওষুধ খেয়ে গন্ডগোল হচ্ছে, সব ভুল ভাল দেখছো। হয় এরকম 2-3 দিন হয়েছে। আরেকদিন 2-3 দিন এরকম খালি ডাকছে ভাগছে, এরকম রাত্রিবেলা মা বলতো শুয়ে শুয়ে। তো একদিন মা সোফায় বসে আছে, সোফা সোজাসুজি দরজা ছিল আমাদের ঘরটায়, তখন ওটা একতলা ঘর ছিল আমাদের, ঢালাই করানো, টালির চাল ছিল, অ্যাডভেস্টার ছিল। দরজা সোজাসুজি, বাইরের গেটটাও, বেরিয়েই বাঁদিকে হচ্ছে গেট আমাদের, রাস্তায় বেরিয়ে যাওয়া যায়। আর আমাদের গলিটা বরাবরই একটু ফাঁকা, এখন পরপর পরপর বাড়ি হয়ে গেছে, তখন পাশে পাশে জঙ্গল ছিল। কিন্তু আমার অফিসের এই পিছন দিকটা, আমার বাড়ির পিছন দিকটা পুরো জঙ্গল ছিল, আগেও জঙ্গল ছিল, এখন আমার মন্দিরের পাশেও জঙ্গল আছে, দেখবি ফাঁকা। আর আমাদের এলাকায় এমনি একটু ফাঁকা, আমাদের এই যে গলির ভেতরটা, মানে আমাদের গলিটাই একটু ডিস্টার্ব আছে, কারণ বাস্তু এই গলির একদমই ভালো না, কারণ এগুলো আগে কবরস্থান ছিল সব। তো আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু লোক নেই বললেই চলে, ফাঁকা ফাঁকা বাড়ি সব। আমরা একটা ইনভেস্টিগেশন করেছিলাম এখানে একসঙ্গে। তো যাই হোক, সে লোক আসে যায় থাকে, বাড়ি অনেক এখানে, তো লোকজন থাকে মোটামুটি আমাদের এলাকায়। তো কিন্তু সব বাড়িতেই কিছু না কিছু সমস্যা, যেহেতু এটা পুরোটা কবরস্থান, ভয় এখানে চোরও ঢোকে না রাত্রে আমার গলিতে। যাই হোক, তো এ হচ্ছে ব্যাপার একটা। একবার একটা চোর ঢুকেছিল, তার যে কি হয়েছিল সেটা আমরা অন্য গল্পে বলবো, যেটা মায়ের বলছিলাম। এবারে 2-3 বার মায়ের এরকম হচ্ছে যে কি ডাকছে, দেখ বাবু আমাকে নিতে এসছে, এরকম করতো মা, জোরে কথা বলতে আর পারতো না লাস্টের দিকে, আর চোখগুলো মায়ের মানে পুরোটা তাকাতে পারতো না, একটু ঘোলা ঘোলা হয়ে গেছিল চোখগুলো। তো আমি চুপ করে তো সব কিছু না। একদিন সন্ধ্যেবেলা মা সোফায় বসে আছে, হঠাৎ আমি দেখছি মা এরম করছে ঘাটটা, মানে একটা অন্যরকম একটা আমি দেখতে পাচ্ছি, একটা মুভমেন্ট করছে, এটা কেমন যেন এটা করছে। মাকে, মা কি হয়েছে কি হয়েছে, বলছি কে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, আমার নিয়ে যাবে, করে নিয়ে চলে যাবে, তুই ধর 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 তাড়াতাড়ি আমার নিয়ে যাবে। জাস্ট আমি মায়ের দিকে দরজার দিকে ঘুরে একবার তাকালাম, আমি রিয়েলি বিশ্বাস করবে না, আমি দেখলাম প্যান্থার যেমন হয় না, প্যান্থার, ব্ল্যাক প্যান্থার, কাল ওরম প্যান্থারের মতো, কিন্তু মুখটা কেমন একটা মানুষের মতো রাক্ষস দাঁত ফাত বেরিয়ে আছে, মুখটা দেখে মনে হচ্ছে, কিন্তু বডিটা পুরো প্যান্থারের মতো। এরম কেউ মানে ঘুরে মুখটা আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। আর আমি সঙ্গে সঙ্গে কি করেছি, আমার খাটের তলায় হেঁসো রাখা থাকে, আগে আমি যোগ্য করতে বসলাম, যারা পুরনো আমার যারা দেখে তারা জানে আমি হেঁসো ফেঁসো নিয়ে বসতাম। এটা বড় হেঁসো ছিল, হেঁসোটাকে আমি তুলেছি, তুলে ওর পেছনে ধাওয়া করেছি। আমি রীতিমতো ওর পেছনে দৌড়েছি, আমার গলিতে বেরিয়ে ও আমার গলি পুরো গলি দৌড়াচ্ছে, দিয়ে একটা বড় পাঁচিলের ওপর দিয়ে দৌড়াচ্ছে, আমি পাঁচিলের ওপর উঠে পড়েছি, লাস্ট এদিকে আর নেই।
মানে আমি যখন পাঁচিলের উপর উঠে পড়েছি, উঁচু পাঁচিল, আমি তখন আমার সেন্সটা কাজ করলো না এর পেছনে দৌড়ানো যাবে না। মানে এটা আমি নিজে চোখে দেখেছি। সেদিন আমি বিশ্বাস করলাম রিয়েলি হয়তো কেউ নিতে আসে মানুষকে, বা আত্মাটাকে কেউ নিতে আসে মনে হয়। এরপর আরেক দিন মা ঘরে শুয়ে আছে দুপুরবেলা, ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করেছে, ফ্রেশ নাইটি পরিয়ে দেওয়া হয়েছে মাকে, পরে মা শুয়ে আছে। আমার বাবা বসে খেলা দেখছে, মা শুয়ে আছে। ভাই আঙুর নিয়ে গেছে মায়ের কাছে খাওয়ার জন্য। তো ভাই মাকে ডাকছে, ডেকে যখন দেখছে কোনো সার নেই, আমাকে ডাকলো। এসে আমি দেখলাম মাকে, দেখার পর বুঝলাম যে মা নেই। তো মা অ্যাকচুয়ালি ঘুমিয়ে ঘুমিয়ে মৃত্যু মায়ের। আর ওই দিন হনুমান জুলুস ছিল, পুরো মাকে নিয়ে যখন বেরিয়েছি, পুরো সারা রাস্তা হনুমানজির জুলুস চলছে, তার মধ্যেখান দিয়ে বডি যাচ্ছে। ইভেন ভূতনাথের পাশে নিমতলায় মাকে করা হয়েছিল। আর ভূতনাথ ওই চত্বর তো জানো, হনুমানজি আর শিবের পুজো হলে কিরম ভিড় থাকে। তো সেই দিন তো এইটা আমি দেখেছিলাম। তো এটা আমি সেদিন দেখে বিশ্বাস করেছিলাম যে আচ্ছা এরকম হয়, সত্যি হয়তো কাউকে নিতে আসে কেউ। এটা একটা চরম লেভেলের ঘটনা, আমার জীবনে চোখে দেখা। তুমি বললে গাটা এখন শিরশির করছে শোনার পরে। হয়তো মানে তুমি হয়তো যোগ সাধনার মধ্যে রয়েছো বলে তুমি দেখতে পেয়েছো, অন্য লোক নর্মাল লোক তো দেখতেও পাবে না এটা। খালি আমরা অনেকেই শুনি যে কোনো মৃতপ্রায় ব্যক্তি মরে যাওয়ার আগে হ্যালুসিনেট করে, আমরা ভাবি হয়তো হ্যালুসিনেট করে, তার মানে হয়তো ব্যাপারটা সত্যি। সে দেখতে পায়, তার তখন অন্য নজরে দেখতে পায়। যেরকম যতই শরীরে রোগ ভোগ থাকুক না কেন, ঠিক মরে যাওয়ার আগে কিছুক্ষণ সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। উম, খুব মানে কি বলবো, ঘটনাটা শুনে ভাষা হারিয়ে ফেলেছে। যাই হোক, আজ এই পর্যন্তই থাক, এখানেই হ্যাঁ, আজকে ইতি টানি। আবার আগামী দিনে নতুন টপিক নিয়ে আসবো আমরা। আজ এই পর্যন্তই। নমস্কার জয় সবাইকে। শ্রীরাম।